গুড আফটারনুন। আমরা অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে আজকে আমরা অনেকেই হয়তো জানি না যে 8ই মার্চ মহিলা দিবস, বিশেষ করে 1975 সালে যখন ঘোষণা করে, তার প্রায় অর্ধশতক বছর আগে এই ভারতের দুই মহীয়সী নারী সাবিত্রী ফুলে এবং ফতিমা শেখ, তারা একই উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের সমস্ত মহিলাদের যে জঞ্জির ছিল, সে জঞ্জির তাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যে তারা যে পদক্ষেপগুলো নিয়েছিল, এতদিন পর্যন্ত আমরা দেখিনি যে তাদের যে কাজগুলো, সেই কার্যগুলোকে মর্যাদা দেওয়া হয়েছে। তাই আমরা এই দুই মহীয়সী নারীর নামে একটা অ্যাওয়ার্ড ঘোষণা করেছি ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে। আমি এক এক করে আপনাদের সামনে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবী চ্যাটার্জি। দেবীদিকে আমি আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সনৎ নস্কর। সনৎদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপিকা মেরুনা মুর্মু। আমি মেরুনা মুর্মুকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কল্যাণী ঠাকুর। কল্যাণী ঠাকুরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নুরুদ্দিন শেখ। আমি নুরুদ্দিন ভাইকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারী আন্দোলনের আরেকজন মুখ চন্দ্রাস্মিতা। আমি চন্দ্রাস্মিতাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। দুই মহীয়সী নারীর সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি তাদের আত্মত্যাগ। তো এই বিষয়ে আমি প্রথম দেবীদির কাছে, কারণ দেবীদি আমাদের পায়োনিয়ার এই বাংলায়, যিনি প্রথম এই দুই মহীয়সী নারীকে আমাদের সামনে তুলে নিয়ে এসেছিলেন। দেবীদি রয়েছে, মেরুনা মুর্মু রয়েছে, ডক্টর সনৎ নস্কর রয়েছেন। আমি দেবীদিকে প্রথম এই যে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স আমরা দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে এবং তাদের যে উৎকর্ষ, সেই উৎকর্ষের পরিপ্রেক্ষিতে আমরা যাকে মনোনীত করেছি তার নামও দেবীদিকে ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ভয়েস অফ বহুজনের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই যে একই সঙ্গে আমরা প্রান্তিক মানুষের মধ্যে যে কাজ হচ্ছে আজকে বাংলায়, সেইটাকে যেমন আমরা সামনে আনছি, আমরা তেমনি দুজন মহিলার কথা বলা হচ্ছে যাদের অবদান নারী শিক্ষার ক্ষেত্রে এবং প্রান্তিক সমাজের মেয়েদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে বিরাট অবদান যারা রেখেছিলেন, অথচ তাদের সম্পর্কে আমরা খুব কমই কিন্তু জানি বা চর্চা করি। আমরা অনেক কিছু বলি, দেশ বিদেশের গল্প বলি, অনেকের অবদানের কথা বলি, কিন্তু আমরা সাবিত্রীবাইয়ের কথা খুব কম বলি। আমরা জ্যোতিরাও ফুলের কথা যখন বলি, আলোচনা করি, সেটাও খুব কম করি, কিন্তু সেখানেও সাবিত্রীবাইয়ের অবদানটা কিন্তু জ্যোতিরাওকে তৈরি করার ক্ষেত্রে এবং তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা ছিল, সেটাও আমরা কিন্তু অনেকটা কম করেই বলি। কারণ যতই হোক তিনি তো মহিলা ছিলেন, মহিলাদের কথা খুব একটা বলা হয় না। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা প্রত্যন্ত অঞ্চলে অনেক অসুবিধের মধ্যে, পারিবারিক সামাজিক অনেক অসুবিধের মধ্যে সাবিত্রীবাই, ফতিমা শেখের সহযোগিতায়
শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন বাচ্চাদের জন্য। এবং শুধু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা নয়, বাচ্চাদের পড়ানোর মধ্যে যে আবেগ দরকার, একজন শিক্ষিকার যে আবেগ দরকার, সেইটা বোধহয় ওরা আমাদের দেখিয়ে গেছেন, প্রাণ দিয়ে তারা সেটা করে গেছেন। যে শুধু শ্রেণীকক্ষে একটি বাচ্চা, একটি শিশু একটি বিষয়ের পঠন পাঠন করবে তাই নয়, সে মানুষ হয়ে গড়ে উঠবে, এবং সেই মানুষ হয়ে গড়ে ওঠার পেছনে যত রকম সাহায্য প্রয়োজন এবং তাদের পক্ষে সেদিন দেয়া সম্ভব ছিল, তারা সেই সাহায্য কিন্তু দিয়েছিলেন। অনেকভাবে অসম্মানিত হয়েছিলেন বর্ণ হিন্দুদের কাছে, কারণ শিক্ষা তো বর্ণ হিন্দুদের একচেটিয়া ছিল। নিচু জাতির মানুষদের, প্রান্তিক সমাজের মানুষদের শিক্ষার অধিকার ছিল না। শিক্ষার কথা বলা বা তাদের শিক্ষিত করার প্রচেষ্টাটা যত রকমভাবে সম্ভব বাধাপ্রাপ্ত হচ্ছিল, তৎসত্ত্বেও তারা কিন্তু সেদিন পিছিয়ে যাননি। এবং তারা এগিয়ে এসেছেন, পারিশ্রমিক নেননি, তারা খাদ্য দিয়েছেন যেখানে প্রয়োজন হয়েছে শিশুদের, এবং সেইভাবে তারা তাদের পঠন পাঠন করানোর সমস্ত রকম চেষ্টা করেছেন। অর্থাৎ এইখানে কিন্তু আমি তাদের অবদানটাকে দু-তিন দিক থেকে দেখব। এক হলো স্ত্রী শিক্ষার দিক থেকে অবদান তো অবশ্যই, আরেকটা দিক থেকে বলবো প্রান্তিক সমাজের মানুষের শিক্ষার দিক থেকে তাদের অবদান কথা আমাদের মনে করতে হবে। অর্থাৎ দুটো দিক থেকেই তারা যে কাজ করে গেছেন, সেই কাজের কথা আমাদের কিন্তু সামনে তুলে আনা আজকে খুব জরুরি। এই হিসেবে আমি বলবো সাবিত্রী এবং ফাতিমার নামে এই অ্যাওয়ার্ড। আরেকটি কথা বলবো, আজকের দিনে আমার মনে হয় এটা অত্যন্ত প্রাসঙ্গিক হবে। আজকে সময় কম, বিস্তারিত কোনো আলোচনায় আমি যাব না। আর একটা দিক থেকে বলবো অত্যন্ত প্রাসঙ্গিক, সাবিত্রী এবং ফাতিমার যে যৌথ প্রচেষ্টা সাম্প্রদায়িক সম্পর্কের দিক থেকে, তা অত্যন্ত উল্লেখযোগ্য। এটাই ভারতবর্ষ, এটাই আমাদের দেশ। এই পুরস্কারটা দেওয়া হচ্ছে আয়েশা খাতুনকে। তিনি আমাদের মধ্যে আসবেন, তিনি পুরস্কার গ্রহণ করবেন। তার কাজের জন্য তিনি প্রত্যন্ত অঞ্চলে তিনি কাজ করছেন, শিক্ষার বিস্তারের জন্য, সামাজিক পরিসরে তিনি নানা ধরনের কাজ করছেন। তিনি পরিবেশ সুরক্ষার জন্য কাজ করছেন। এই সমস্ত দিক বিবেচনা করে একটি কমিটি গঠিত হয়েছিল, এবং কমিটি সবাই একমত হয়েছেন যে এই পুরস্কার আয়েশার পাওয়ার কথা, এবং আয়েশাকে আমি অভিনন্দন জানাচ্ছি এই পুরস্কারের জন্য। আমি বলবো যে এই পুরস্কার পেয়ে আগামী দিনে তিনি আরও অনেক কাজ করবেন। বন্ধুরা, আমরা অত্যন্ত গর্বিত যে আয়েশার মতো একজন সমাজকর্মীকে আমরা প্রথম সাবিত্রী ফাতিমা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স আমরা দিতে পারছি। আমি আয়েশাকে মঞ্চে ডেকে নেব, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব, এবং আমাদের বন্ধু বিশ্বদেব চক্রবর্তীকে তাকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করব। আপনারা একটু তাকে অভিনন্দন জানাবেন। আপনারা অনেকেই, তিনি বেগম রোকেয়া নামে একটি একাডেমি তৈরি করেছেন, এবং সেখানে শিশুরা রয়েছে। আমরা সেই জন্যে তার হাতে 20,000 টাকার একটি চেক আমরা তুলে দিচ্ছি তার এডুকেশনের জন্য।
আপনারা যারা আজ এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যে বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ এই বিশেষ একটি সভা ডাকা হয়েছে, তার স্বরূপ এবং তার কার্যক্রম সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা আছে। দুইজন মহিষী নারীর ছবি, তাদের নাম আপনাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। এক সাবিত্রীবাই ফুলে, দুই ফতিমা শেখ। এটা ঘটনা হিসেবে সত্যি যে সাবিত্রীবাই ফুলে যতখানি আমাদের কাছে পরিচিত একটা নাম, হয়তো ফতিমা শেখ ততটা নন। কিন্তু ইতিহাস বলছে যে এই দুইজন মহিষী নারীর অন্যরকমের একটা ভূমিকা, সামাজিক ভূমিকা, সেটা ঊনবিংশ শতকের মধ্যবর্তী সময় থেকে তার প্রায় শেষ পর্যন্ত এরা দুইজন অসামান্য কৃতিত্বের সঙ্গে পালন করে গিয়েছিলেন। সাবিত্রীবাই ফুলে 1831 সালের 3 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। যে সময়টায় আমাদের দেশ সেভাবে নবজাগরণের আলোর স্পর্শে উন্মুক্ত হতে পারেনি, উজ্জ্বল হতে পারেনি, কিন্তু তবু সেই সীমিত মৃদু আলো যাদের অন্তরকে নানাভাবেই প্রভাবিত করেছিল, জাগিয়ে তুলেছিল, তাদের মধ্যে অবশ্যই সাবিত্রীবাই ফুলে অন্যতম। যে দলিত বর্গের অল্প বয়সী মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, বিদ্রুপ, ঘৃণা, অপমান ইত্যাদির শিকার হয়েছিলেন ব্রাহ্মণ্যবাদী সমাজের দিক থেকে, এবং তাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে তিনি তার স্বীয় পথে যে অটল সংকল্প নিয়ে এগিয়ে চলেছিলেন, তার ফল আমরা পরবর্তীকালে ভোগ করতে শুরু করেছি। আপনারা সবাই জানেন যে 1847-এ তিনি শুরু করেন তার শিক্ষা দেওয়ার কাজ শিক্ষয়িত্রী হিসেবে। অনেকেই এক্ষেত্রে নাম উচ্চারণ করে থাকেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। মনে রাখতে হবে যে বিদ্যাসাগর নারী শিক্ষার অন্যতম অগ্রণী প্রতিভু, কিন্তু সেটা শুরু করছেন তিনি 1849, ওই ঘটনার 2 বছর পর, যেটা তার বেথুন স্কুল স্থাপনার মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম। তাহলে সেদিক থেকে ইতিহাস এগিয়ে রাখছেন কিন্তু আমাদের সাবিত্রীবাই ফুলেকে। অথচ ইতিহাসের কি আশ্চর্য পরিহাস যে আমরা এই স্বাধীন ভারতবর্ষে এখনও শিক্ষক দিবস হিসেবে যার নাম স্মরণ করি, এটা পালন করি, আমরা অনেকেই জানি যে তার মধ্যে কিয়ৎ পরিমাণে ভ্রষ্টাচারও ছিল। সেটা বলবার জায়গা এটা নয়, কিন্তু সেই ইতিহাস যদি একটু খুঁড়ে দেখি তাহলে দেখা যাবে যে তিনি এর যোগ্য প্রতিভু হয়ে উঠতে পারেন না। তাই আজ এই মঞ্চ থেকে আমাদের একটা দাবি থাকবে আমাদের দিক থেকে, যে শিক্ষক দিবস হিসাবে আমরা অবশ্যই সেক্ষেত্রে যার নাম, যার জন্মদিনটিকে পালন করবার কথা এখন থেকে বলবো, ভাববো, এবং দরকার পড়লে সরকারি দপ্তরগুলোতে আমাদের সেই প্রতিবেদন, আবেদন, নিবেদন পৌঁছে দেব। সেটা হচ্ছে প্রথম শিক্ষয়িত্রী, দলিত সমাজের অগ্রবর্তী এক প্রদীপ শিখা, তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। একটু আগেই বলেছেন দেবীদি খুব চমৎকার করে যে তিনি কতখানি আমাদের
নারী মুক্তি, নারী শিক্ষার জায়গাটিকে প্রসারিত করে দিয়েছিলেন। একই সঙ্গে আমরা যে সফল মানুষটিকে পাই জ্যোতিরাও ফুলে, যিনি অক্লান্তভাবে পরিশ্রম করে গেছেন যে এই পৌরোহিত্যবাদ, ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদী যে সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে যিনি প্রথম জোরালো কণ্ঠস্বরে হাঁক দিয়েছিলেন, সেই জ্যোতিরাও ফুলের সৃষ্টিতে তার পাশে একজন সুযোগ্যা সহধর্মিণী হিসেবে সাবিত্রীবাঈ ফুলের অসামান্য যে অবদান ছিল তাকে আমরা ভুলতে পারি না। এই যে মহিয়সী নারী, তাঁরই সুযোগ্য একজন সহকারী হিসেবে এসেছিলেন ফতিমা শেখ। আমি যতদূর জানি যে ফতিমা তার কাছে কিছুটা শিক্ষিতও হয়েছিলেন, অর্থাৎ সাবিত্রীবাঈ ফুলের প্রথম ছাত্রী হিসেবে ফতিমা শেখকে দেখেছি। এই যে দুই মহিয়সী নারী, এরা যে সমাজের যে পাটাতন থেকে উঠে এসেছিলেন, যে স্তর থেকে, যে অবনমিত অবদলিত একটা শ্রেণী থেকে, তাদের কথা তো কখনোই তথাকথিত ইতিহাসে লেখা হয় না, হয়ওনি। আজও আমরা যে ইতিহাস পড়ি সেখানে কিভাবে মুছে ফেলা হয়েছে এদের কৃতিত্বকে, অবদানকে। আমরা যারা নিম্নবর্গের লোক, একই সঙ্গে যেখান থেকে সৃষ্টি হয়েছে ভারতীয় মুসলিমদের, তাদের অরিজিনও সেখানেই। এই দুইকে আজ এক প্রান্তবর্তী করে তোলার ক্ষেত্রে ভয়েস অফ বহুজন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়ে চলেছে বিগত বেশ কয়েক বছর ধরে, প্রায় 1 দশক হয়ে গেল। আমি তাদের সেই প্রচেষ্টাকে সত্যি সত্যি অভিনন্দন কুর্নিশ জানাই। এবং সেই ভয়েস অফ বহুজনের তরফে আজ যাকে এখানে সম্মানিত করা হচ্ছে, তাকে মানপত্র দিয়ে, তাকে মেমেন্টো দিয়ে, এবং একই সঙ্গে 20,000 টাকা দিয়ে তার সমস্ত প্রচেষ্টাকে অর্থনৈতিক দিক থেকে কিয়ৎ পরিমাণে হলেও সাহায্য করা হচ্ছে। এই কারণেও এই ভয়েস অফ বহুজনকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। যিনি আজ এখানে সম্মানিত হলেন, আশা করব যে তিনি যে সমাজ সেবার সঙ্গে যুক্ত হয়ে আছেন, নারী মুক্তি আন্দোলনে, নারী শিক্ষার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার কাজে, সাহিত্য সেবায় তিনি যেভাবে নিয়োজিত রেখেছেন, যেন আরও বহুগুণ তা বর্ধিত হয়। কারণ তিনি হয়ে উঠবেন এই সময়ের অন্যতম এক আলোকবর্তিকা। তাঁকে দেখে তাঁর সমাজ, আমার সমাজ, গোটা সমাজ যাতে শিক্ষা পায়, যাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করতে পারে, এইটুকুই তাঁর কাছে অনুরোধ। এই মুহূর্তে যেটা খুব প্রাসঙ্গিক, কারণ আমরা জানি যে ভারতবর্ষের রাজনীতি একটি কলুষিত রাজনীতিতে পরিণত হয়েছে। সেখানে ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, জাতপাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং তার মধ্যেই একটা টেনশন তৈরি হচ্ছে। তো ভারতের যে মূল প্রিয়াম্বেলের যে ভ্রাতৃত্ব, সেটা যেন কোথায় ব্যাহত হচ্ছে। এই অসহিষ্ণুতার একটা বাতাবরণ, একটা মাইলস্টোন বলতে পারেন ফতিমা শেখ। যখন চতুর্বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার স্লোগান দিতে শুরু করেন স্বামী জ্যোতিরাও ফুলে, তখন বর্ণবাদী সমাজ ব্যবস্থার চাপে তাকে গৃহত্যাগ করতে হয়, গৃহত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তিনি তার বিচারধারাকে ছেড়ে দেননি। সেই সময় দুজন মানুষ এগিয়ে আসে, ফতিমা শেখ আর ওসমান শেখ। তারা বলেন যে দিদি, আমার বাড়ি পড়ে আছে, তুমি এই বাড়িতে থেকে আমার জমিতেই প্রথম স্কুল স্থাপন করো। এটা একটা নিদর্শন হতে পারে আমাদের এই সমাজের কাছে, এই যে বর্ণবাদের বিরুদ্ধে মানবতার জয়গান গেয়েছিলেন শেখ ফতিমা এবং ওসমান। আপনারা খেয়াল করে দেখুন যে চৌদার পুকুরে যখন সত্যাগ্রহ হয়, তখন বাবা সাহেবকে জমি দিয়ে সত্যাগ্রহ পালনের জন্য এগিয়ে এসেছিলেন এই দলিত সমাজের কনভার্টেড অংশ। আর একজন বিখ্যাত
সমাজসেবী। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষের যে সংস্কৃতি, সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষিতে এই দুজন একটা মাইলস্টোন হতে পারে আমাদের কাছে। যেই পশ্চিমবঙ্গে বলা হয় যে জাতপাত নেই, সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভয়েস অফ বহুজন যে কাজটা করে চলেছে সেটা সত্যি প্রণিধানযোগ্য এবং প্রশংসার দাবি রাখে। ফাতিমা এবং সাবিত্রীবাই ফুলে যে কাজটি করে গেছিলেন, এই যে সংহতির কথা বলা হলো এতক্ষণ, সেই কাজটা আজকের সমাজে দাঁড়িয়ে, আজকের রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বাড়িয়ে তোলাটা খুবই প্রয়োজন, কারণ সেটা রাজনৈতিক দাবি, সময়ের দাবিও বটে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে যে আয়েশা খাতুনকে সম্মানিত করা হলো সেটা খুবই আনন্দের। আমি খুবই সৌভাগ্য আমার যে আমি আয়েশার রোকেয়া একাডেমিতে গেছি, আমি দেখেছি কীভাবে মুসলমান পড়ুয়া, আদিবাসী পড়ুয়াদের আপন করে নিয়েছে ও এই কাজের সঙ্গে সঙ্গেও আদিবাসী এলাকায় যেভাবে জল সংরক্ষণ করছে, পাহাড়ের মধ্যে সবুজায়ন করছে, সেটা খুবই, এই যে জল জঙ্গল জমির অধিকার আদিবাসীদের 2006 যে অধিকার দেওয়া হয়েছিল ফরেস্ট রাইটস অ্যাক্টে, সেটা এখন কেড়ে নেওয়া হচ্ছে এবং আদিবাসীদের বিতাড়িত করা হচ্ছে তাদের জল বাসস্থান থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে ও যে আরও সবুজায়নের কাজ তুলে নিয়েছে সেটা সত্যি প্রশংসনীয় এবং ভয়েস অফ বহুজন সত্যি সত্যি ঠিক মানুষকে চয়ন করেছে। অনেক ধন্যবাদ ভয়েস অফ বহুজনকে। সময়ের পরিপ্রেক্ষিতে খুব বেশি কথা বলার অবকাশ নেই, শুধু একটা কথাই আমি বলবো যে যারা পিছিয়ে থাকে বা যাদেরকে পিছিয়ে রাখা হয় তাদেরকে সব দিক থেকেই পিছিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে যাদের প্রতিভা থাকে তাদের প্রতিভার স্বীকৃতি দেওয়া হয় না। তাদের মধ্যে সমাজে যারা বিশেষ অবদান রাখেন তাদের যত বড়ই অবদান হোক না কেন সেটার কোনো স্বীকৃতি ওই তথাকথিত উচ্চবর্ণের মানুষরা কখনো দেন না। সেই জন্য সার কথা হচ্ছে এই যে নিজেদের লড়াইটা নিজেদেরকে করতে হবে। বহুজন ভয়েসের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাই লড়াইয়েরই একটা ফসল। আমার মনে হয় যারা পিছিয়ে পড়া ডাউন ট্রোডেন মানুষ, দলিত, আদিবাসী, মূল্যবাসী এবং অবশ্যই মুসলিম সমাজ, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মুসলিম সমাজ এখন পিছিয়ে পড়াদের মধ্যেই অগ্রগণ্য। সুতরাং এই পিছিয়ে পড়া সমাজকে তাদের লড়াই লড়তে হবে, তাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। এই প্রচেষ্টার একটা অঙ্গ হচ্ছে আমাদের গুণীজনদেরকে আমরা সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে আমরা শুনেছি সাবিত্রী ফুলে এবং ফাতেমা শেখ তার ব্যাপারে অনেক দিন আগে থেকে তাদের সমাজে পরিচিত করানো উচিত ছিল, তাদের সম্মান দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সমাজ সেটা দেয়নি। দেরিতে হলেও আমরা সে সিদ্ধান্ত নিয়েছি সে সম্মান দেওয়ার এবং আমরা এমন একজন মানুষকে সম্মান দিচ্ছি, আয়েশা খাতুন, যিনি প্রকৃতপক্ষে মাঠে ময়দানে কাজ করেছেন, কাজ করছেন এবং সে কাজটা রীতিমতো অত্যন্ত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পাহাড় জঙ্গল একদম পিছিয়ে পড়া মানুষদের তাদেরকে শিক্ষার আলোতে তুলে আনা, তাদেরকে সামাজিকভাবে উন্নয়নের পথ দেখানো। এবং আমরা জানি যারা সামান্য ছোট ছোট কাজ করি তারা জানি এই কাজগুলো খুব সহজে হয় না, অত্যন্ত কণ্ঠকাকীর্ণ পথ, প্রতিবন্ধকতাকে মারিয়ে সমস্ত বাধাকে উপেক্ষা করে তাদেরকে সামনে যেতে হয়। শুধু তাই নয়, আয়েশা খাতুন আমরা জানি মুসলিম ঘরের মেয়ে, মুসলিম ঘরের মেয়েরাও তাদের পক্ষে কাজ করাটা আরও কঠিন। সেই সমস্ত কাঠিন্যকে পদদলিত করে তিনি সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাকে সম্মান জানাই, স্বীকৃতি জানাই। আজকের বহুজন ভয়েসের এই যে সিদ্ধান্ত, আমার মনে হয় এর সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত
এবং আমি আমার পক্ষ থেকে ঘোষণা করছি যে সর্বতভাবে এই প্রচেষ্টার সঙ্গে আমরা যুক্ত থাকব। সাবিত্রী ফুলে যাবার সময় একটি শাড়ি পরে যেতেন, ব্যাগের মধ্যে একটি শাড়ি থাকতো। যাবার সময় সবর্ণ সমাজের মানুষেরা, কি নারী কি পুরুষ, তার গায়ে গোবর, কাদা, বিষ্ঠা ছুঁড়ে মারতেন। মাস্টারনি, এই মাস্টারনি বলে তাকে ব্যঙ্গ করতেন যে ফুটপাতের ছেলে মেয়েদের শিক্ষা দেবে মাস্টারনি হয়েছে। তো যাবার সময় পুরো কাদা হয়ে যেত তার শাড়ি, তার পোশাক। স্কুলে গিয়ে তিনি ওই কাদাওয়ালার শাড়িটি পরিবর্তন করে ভালো শাড়িটি পরে শিক্ষা দিতেন, এবং শিক্ষা দিতেন সেটা ভ্যালুস এডুকেশন, মানুষ হওয়ার শিক্ষা। সেটা দেবীদীপ বললেন। ফিরবার পথে একই অবস্থা হতো, যে আসার পথেও তার গায়ে কাদা ছুটত, ফিরে এসে দুটো শাড়িকেই তার ধুতে হতো। একদিন মহাত্মা জ্যোতিরাও ফুলে তার এই অবস্থা দেখে, চোখের জল দেখে বলছে, সাবিত্রী খুব কষ্ট হচ্ছে তোমার। বলছে, আমরা শিক্ষিত মানুষ, আমাদের প্রতি যদি সমাজের এই ধারণা থাকে, আর যারা একেবারে অসহায় অবস্থায় পড়ে আছে তাদের প্রতি সমাজের ধারণা কি? সাবিত্রী এবং ফতিমাকে একই সময়ে যখন মহাত্মা জ্যোতিরাও ফুলের শিক্ষা আন্দোলনে ঝাঁপাবেন, তার আগে তিনি একটি মিশনারি স্কুলে পাঠান, টিচার্স ট্রেনিং স্কুলে। একই সঙ্গে দুজনকে পাঠান, যাতে 1847 সালের প্রথম থেকেই শিক্ষা কেন্দ্র তৈরি করতে পারেন। তারপরে আপনারা জানেন যে এই শিক্ষা আন্দোলনের অবদানের জন্যে এই ফুলে দম্পতিকে সেই সময় ব্রিটিশ শাসকেরা দুনিয়ার সেরা শিক্ষিকা হিসেবে সাবিত্রী ফুলেকে অ্যাওয়ার্ড করেছিলেন। আমরা কেউ জানি না সেটা। পাশাপাশি আরেকটি জিনিস তিনি করেছিলেন, এই ব্রিটিশ পার্লামেন্টে মাত্র 12% মানুষের শিক্ষার অধিকার ছিল। দুজনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে, উনি ছিলেন অ্যাডভাইসারি কমিটির মানুষ, মহাত্মা জ্যোতিরাও ফুলে, তিনি বলেছিলেন সার্বজনীন শিক্ষা এবং শিক্ষান্তে চাকরির ব্যবস্থা করতে হবে। পরবর্তীকালে ভারত শাসন আইনে এটা গৃহীত হয়। সুতরাং এই দুই মহীয়সী নারী, ফতিমা শেখ ফতিমা মুম্বাইতে দুটো কলেজ প্রতিষ্ঠা করেন শেষের দিকে। সত্যশোধক সমাজ যখন গঠন করলেন, সত্যশোধক সমাজটা তখন কীরকম অবস্থা? বিধবা বিবাহ মানে বন্ধ করার জন্যে কেস লড়ছিল সবর্ণ সমাজের মানুষেরা, যারা চাইছিল না যে বিধবাদের আবার বিবাহ দেওয়া হোক, তাদের জ্বালিয়ে দেওয়া হোক সতী হিসাবে। কুমারী নারী প্রেগনেন্ট হয়ে যেতেন বলাৎকারের জন্যে, তাদের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এমনই একটি নারীকে, সে ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল, সেই নারী কিশোরী, তার সন্তানকে অ্যাডাপ্ট করেছিলেন সাবিত্রী ফুলে। তার নাম ছিল যশবন্ত, এবং যশবন্তকে তিনি বিদেশি শিক্ষায় শিক্ষিত করে তাকে ডক্টর হিসেবে নিয়ে আসেন। এবং শেষ দিকে প্লেগ রোগ যখন প্রাদুর্ভাব ঘটে, সেই সময় মা এবং ছেলে দুজনে প্লেগ রোগের বিরুদ্ধে কাজ করতে করতে সাবিত্রী ফুলে প্লেগ রোগে আক্রান্ত হয়ে কাজ করতে করতে মারা যান, কিন্তু কাজ ছাড়েননি। এমন এক মহীয়সী নারীকে এখনো পর্যন্ত আমরা স্বীকৃতি দিতে পারলাম না, যার জন্যে ডক্টর সনত নস্কর একটা প্রস্তাব রেখেছেন। আমরা এই প্রস্তাবের যথেষ্ট গুরুত্ব দিয়ে ভয়েস অফ বহুজন আমরা এই প্রস্তাবকে ভাবনা চিন্তা করছি, এবং এই প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আরও যে সমস্ত পদ্ধতি গ্রহণ করতে হয় সেই পদ্ধতি গ্রহণ করে আমরা এগোব। ভয়েস অফ বহুজনের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, যে
দেখুন, আজকে সাবিত্রীবাই ফুলে এবং ফাতিমা শেখকে নিয়ে আমরা যদি দেখি যে বলছিলেন আমার পূর্ববর্তী বক্তারা যে ইতিহাস বইগুলোতে তাদেরকে নিয়ে কিছু খুঁজে পাওয়া যায় না। দেখছিলাম যে সিবিএসসির যদি একটু আমরা দিল্লি বোর্ডের যে অন্যতম যে সিলেবাস আছে, যদি দেখা যায় যে ছোটোবেলা থেকে যে সিলেবাসটা ক্লাস 12 অবধি পড়ানো হয়, সেই সিলেবাসে কোথাও সাবিত্রীবাই ফুলের কোথাও আপনারা ইতিহাসটা পাবেন না। শুধু সেটাই নয়, আমরা দেখছিলাম যে এর আগে দেখার সময় দেখছিলাম যে জ্যোতিরাও ফুলের যেখানে ইতিহাস উল্লেখ আছে সেখানে একটি লাইন লেখা আছে, সাবিত্রীবাই ফুলেকে সেখানে জ্যোতিবা রাওয়ের স্ত্রী হিসেবে উল্লেখিত করা আছে, শুধুমাত্র একটি লাইনের মধ্যে দিয়ে। যে এই যে মহিলাদের প্রতি এবং দলিত মহিলাদের প্রতি এই যে অবমাননা, একটা বড় সময় ধরে আমরা দেখেছি যে তাদের যে কাজ, আজকে সাবিত্রীবাই ফুলে, ফাতিমা শেখ বা শাগুনা বায়ের যে অবদান শিক্ষার ক্ষেত্রে, মহিলাদের শিক্ষার ক্ষেত্রে, সেটাকে যাতে ভুলিয়ে দেওয়া যায় সমাজে, সেটা যাতে না আসে, সেটা যেন মানুষ জানতে না পারে। এই বর্ণবাদী এই যে সমাজকে আজকে টিকিয়ে রাখতে চায়, সেই সমাজকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এদেরকে যাতে ভুলিয়ে দেওয়া যায়, তাই আমাদের ইতিহাসের বইগুলোতে এদের কোনো উল্লেখ থাকে না। আমরা যারা নারী আন্দোলনের কর্মী, আমরা দেখেছি যে আজকে 8ই মার্চের কথা হচ্ছে। 8ই মার্চের যেরকম একটা প্রেক্ষাপট আছে, যেমন সেটা শ্রমজীবী নারীদের একটা অধিকারের দিবস, তেমন করেই ধরুন 3 তারিখ, 9 তারিখ, এই দিনগুলো আমাদের আজকে ভারতবর্ষের নারী আন্দোলনের ক্ষেত্রে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠেছে। কারণ আজকে যদি এই দিনগুলো আমরা পালন না করি, আজকে যদি আমরা নারী আন্দোলনের কথা বলি ভারতবর্ষে দাঁড়িয়ে, আর আমরা এই দিনগুলোর কথা ভুলে যাই, তাহলে কিন্তু আজকে যে নারী আন্দোলন, সেই নারী আন্দোলনের ইতিহাসকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে আমি বিশেষ করে বলি যে এমন একটা সাম্প্রদায়িক হিংসার পরিবেশ, সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশ চলছে, সেখান থেকে দাঁড়িয়েও আজকে আমরা আরও বেশি করে সাবিত্রীবাই ফুলে, ফাতিমা শেখের যে তার যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের আরও বেশি বেশি করে চর্চায় নিয়ে আসতে হবে। দেখতে গিয়ে দেখছিলাম, অনেক শুনছিলাম ফাতিমা শেখকে নিয়ে তো আরও কম ইতিহাস, লেখাপত্র ক্ষেত্রেও যদি একটু সার্চ করে দেখা যায়, গুগলে খুব কম জায়গা পাওয়া যায়। তার ক্ষেত্রেও এই ইতিহাসগুলোকে আরও কীভাবে তুলে আনা যায়, এটাকে আমার মনে হয় যে এই ইতিহাসের কাজটা আমাদের আরও করে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসো হৃদয় বদল করি, এসো মানুষ বদল করি, তোমার হাসি আমার মুখে পড়ুক ঝরি ঝরি, আমার হাসি তোমার মুখে ফুলের মতো পড়ুক ঝরি ঝরি। এই যে এই ভাবনার নাম ভারতবর্ষ। আমরা মানুষ বদল করতে চাই, আমরা হৃদয় বদল করতে চাই, আমরা ঘৃণার ভারতবর্ষকে ভালোবাসার ভারতবর্ষ হিসাবে করতে চাই। ভারতবর্ষ সবার, ভারত মহান। ভয়েস অফ বহুজন আমাকে পুরস্কার দিয়েছেন, পুরস্কার ভালো লাগে। পুরস্কার অনেক কথা বলে এবং পুরস্কার আরও কাজ করতে বলে। আমি চেষ্টা করব, আমি এখানে অনেক কথা বলার সুযোগ নেই, তবু একটি দুটি কথা না বলে পারছি না। সাবিত্রীবাই ফুলের 2টো শাড়ি ছিলেন। গাঁয়ের মানুষ, এলাকার মানুষ, সমাজের যাদেরকে কি উচ্চবর্ণ নাকি বলা হয়, নিম্নবর্ণ আর উচ্চবর্ণ যে কে ঠিক করলো কে জানে। যারা খারাপ কাজ করে তারাই তো নিম্নবর্ণের হয়, তাই না? যারা মাটি ছোঁড়ে গায়ের ওপরে, যারা কাদা ছোঁড়ে, যারা গু গোবর ছুঁড়ে দেয়, তারাই নিম্নবর্ণের মানুষ। তো এই জায়গা থেকে তার 2টো শাড়ি অন্যরকম। আমরাও যখন পড়াশোনা করতে যাই, গ্রাম থেকে 6 কিলোমিটার হেঁটে যাই, তখন আমারও 2টো শাড়ি থাকতো। একটি কাদাতে লেপটে যেত, হাঁটতে 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 6 কিলোমিটার হেঁটে তবে বাস স্ট্যান্ড, হাঁটতে হাঁটতে আর চারিদিকের মানুষের নানান আকথা কুকথা শুনতে শুনতে যেতাম। মাস্টার, আমার বাবা মাস্টার ছিলেন, বলতাম মাস্টার মেয়েদেরকে হোটেলে রেখেছে, হোস্টেল না কিন্তু। এবং এই হোটেল শব্দটা আমাদের বাড়ির বড়দির বিয়ের ক্ষেত্রে ভয়াবহভাবে ঘটনা ঘটিয়েছিল, যে আপনারা কোন বাড়ির মেয়েকে বিয়ে করছেন, এ তো হোটেলে থাকা মেয়ে। সুতরাং সেই কথা যাক, এখন সব গোটা গ্রাম কিন্তু আমাকে ভালোবাসে।
এখন গ্রাম আমাকে ভালোবাসে, প্রতিবেশী গ্রাম আমাকে ভালোবাসে। এনিওয়ে এইরকম করে যদি আমাকে অপমান না করতো বা আমাদের পরিবারকে অপমান না করতো তাহলে বোধহয় আমরা এগোতে পারতাম না। আমার বড়দি আমার চেয়েও অনেক ভালো কাজ করেছেন। সেই জন্য বলছি কি ওই সময়ে গ্রামে সব মেয়েদের ঘরে বাচ্চা হতো, ডেলিভারি, ঘরে ডেলিভারি হতো, মানে হোম ডেলিভারি, মানে খাবার ডেলিভারি নয় কিন্তু হোম ডেলিভারি, বাড়িতেই বাচ্চা হতো। তো দায়ের উপরে নির্ভর, দায় মা, তিনি ধাত্রী মাতা, তিনি ডেলিভারি করাতেন। এই সময়ে প্রচুর মা মারা যেত। প্রথম ডেলিভারি তিনিও মারা যাচ্ছেন, দ্বিতীয় ডেলিভারি, নানান কারণে ওই ঘটনাকে কেন্দ্র করে মা ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে। তখন আমাদের গ্রামের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন জানসু বুস্তাজি, উনি এবং আমার বাবা দুজনে মিলে বলতেন আবার কিছু বাচ্চা অনাথ হয়ে গেল, তাহলে কি করা যায়। তখন আমার দিদিকে বলা হলো যে এই গ্রামের পুরুষ ডাক্তারকে অ্যালাউ করা হয় না, গ্রামের ডাক্তারই বা কোথায়, কোয়াক প্র্যাকটিশনার। তাই বলে না, জটু ডাক্তারকে আমরা অ্যালাউ করতে পারবো না, তার চেয়ে মৃত্যু শ্রেয়। অতএব মেয়েগুলোর কানে কানে বলা হতো, প্রেগনেন্ট মাগুলোকে, যে দেখো মানে ইজ্জতের সঙ্গে ঘরে বাচ্চা হওয়া অনেক ভালো, তার চেয়ে যদি হাসপাতাল যাও তোমাকে খুব বেজ্জত করবে, তার চেয়ে মৃত্যু শ্রেয়। ফলে মেয়েরা যেতে চাইতো না। এবং বাড়িতে যখন মারা যাচ্ছে তখন ঠিক করা হলো, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা যদি একটি মেয়ে ডাক্তার আসে তাহলে কি করবে তোমরা? হ্যাঁ, আমরা মেয়ে ডাক্তারের কাছে ডেলিভারি করাবো। এই অসংখ্য বাচ্চাকে তাদের অনাথ হওয়ার হাত থেকে এবং আনগুণত মা মানে নতুন মা যারা বা মা যারা ডেলিভারি হতে চাই, মাগুলোকে বাঁচাবার জন্য ওনারা একটি মেয়েকে ডাক্তারি পড়াবেন। তো সেটা আমার বড়দি, তা আমি খুব রেগে গেলাম, আমাকে কেন নয়? বলছি তুই এখনও 5 বছর পরে মাধ্যমিক পাস করবি, এখন ও করবে, তাহলে যে আগে সেই আগে পাস করে পড়বে। তো এই পড়াশোনা করাতে গিয়ে যাই অনেক গল্প। তো মেয়েটি ডাক্তার হলো শেষ পর্যন্ত, এবং আমার বড়দি না হলেও এই পর্যন্ত, মানে এখন আর করতে হয় না, গত 8-10 বছর আগে পর্যন্ত বড়দি আমি নোট করতাম, কারণ আমি বড়দির সঙ্গে হারিকেন নিয়ে যেতাম আর কি, হাসপাতাল মানে যার বাড়িতে ডাকা আসতে চলে যেতাম। তো এই পর্যন্ত বড়দি কাছাকাছি বোধহয় 11,000 শিশু আর মাকে বাঁচিয়েছেন, জন্ম দিয়েছেন। হ্যাঁ, তো এই যে কাজগুলো, ছোট ছোট কাজ গ্রাম জুড়ে করা, এই কাজ করতে করতেই আমরা দেখতে দেখতে বড় হওয়া, এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম যে অন্যায়ের প্রতিবাদ করতে 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 দেখলাম না, কাজ করতে হবে, কোনো রাস্তা নেই। সেখানে পর্দা বলো আর জান্নাত জাহান্নাম বলো, এইসবগুলোর ঊর্ধ্বে উঠে গেলাম যে এইসব আমার দরকার নেই। অনেক গালমন্দ খেয়েছে মুসলমান সমাজে, আপনারা যে যে সমাজে জন্মান সেই সমাজের গাল খান কাজ করতে গিয়ে। তেমনি আমিও মুসলমান সমাজে জন্মেছি, আমাকেও গালাগাল দিয়েছে। কিসের গালাগাল? যে জাহান্নামী মেয়ে, এ হচ্ছে ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা। তখন আমার বাপ বললো তুইও কোরআন পড়, আমিও পড়লাম, আমিও মুখস্থ করলাম অনেক গল্প। সেগুলো না বলে আমি একটা ওই সিড বলের গল্পে বট বলে শেষ করছি। অনেক বাচ্চা, ট্রাইবাল বাচ্চার সাথে কাজ করি, কাজ করতে করতে পড়াতে পড়াতে অনেক থেকে চন্দ্রবিন্দু কিছুতেই মনে রাখতে পারে না ওরা, ব্যাপারটা অনেক ইয়ে। তখন আমি বললাম যে ছড়ানো ছিটানো বর্ণ পরিচয়, হতে হাঁকু, অতে অত, আতে আরগম, নয়ে নাহেল, ময়ে মেরম, এইভাবে নানান গল্প করে থেকে চন্দ্রবিন্দু আমরা ছড়ালাম। বলে রবীন্দ্রনাথের বইকে সহজ পাঠ আমরা সবাই পড়েছি, আমার বয়সে যারা আছেন, সেই সহজ পাঠ বইটিকে আমার বাবা সাঁওতালিতে ট্রান্সলেশন করে দিলেন, দিয়ে বললেন যে তুমি এইটাকে সাঁওতালিতে পড়াও। তো এই পড়াতে গিয়ে তিহিন আদ্যনাথ বাবুর পুরী গিদ্রে বাপলা, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তাই আজ শল্যপুরের বাড়িতে, এই যে লম্বা গল্প, এইগুলো পড়াতে পড়াতে অনেক অভিজ্ঞতা। তো ছোটো বাচ্চারা পাখি মারে, ওই পাখিটাকে পুড়িয়ে খায়, ওটাই প্রোটিন। তো অনেক অনেক পাখি মরে যায় এলাকায়, তখন আমরা ওই গুলির ভেতরে একটা করে বীজ ভরে দিয়েছিলাম। তারপর বললাম এটা একটা মার, দেখবি গাছ হবে, গাছে অনেক পাখি আসবে। এপিজে আবুল কালামের কথা তখন আমরা অনেক দিন আগেই বলেছি, এইসব বাণী হিসাবে আসেনি, ছোট ছোট কথাগুলো বলে গেছি। তো যেখানে পাহাড় আছে, পাথর আছে, জঙ্গল আছে, কাঁটা ঝোপ আছে, যেখানে আমরা পৌঁছাতে পারি না, এখন আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে সিড বল বানাই, গোল গোল করে মাটির নাড়ু তৈরি করি এবং বিভিন্ন রকমের বীজগুলো ওর মধ্যে ভরে দিই, কেউ বুঝতেই পারে না। তারপর ঢিল মারো, যে যত জোরে পারো গুলটি দিয়ে। তো এই করতে করতে আমরা এই পর্যন্ত একটি পাহাড়, ন্যাড়া পাহাড়, এটা সেই ন্যাড়া পাহাড়ে আমরা 16 লক্ষ এবছর 16 লক্ষ গাছ লাগিয়ে
আমরা পুরো জঙ্গল ফিরিয়ে এনেছি। সেই জঙ্গলে অজগর সাপ এসে গেছে, হ্যাঁ, সেই জঙ্গলে ময়ূর এসছে, বুনো শুয়োর এসেছে, খরগোশ এসে গেছে, এবং যেখানে জল ছিল না এখন উনুনের ছাই তুলতে গিয়ে জল উঠে আসে। আপনারা আসুন ওই জায়গায়, আমি খুব চাইবো আন্তরিকভাবে যে আপনারা আসুন সেই জায়গায়। আরেকটি কথা, 20,000 টাকা দিয়েছেন, যে কি দরকার এই টাকার কি বলবো। আমাদের যে বাচ্চারা হোস্টেলে রয়েছে, আমরা পারি না, কেউ 500 টাকা দেয়, বাচ্চারার বাড়ি থেকে 10 কেজি চালও দিতে হবে, কিছু না হলে একদিন মুনিশ খেটে দিয়ে যেতে হবে, এরকম করেছি আমরা, নাহলে পড়াতে পারবো না। এই অন্ততপক্ষে এই 20,000 টাকাটাও 2টো বাচ্চা 1 বছর পড়বে ভালো করে হোস্টেলে থেকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসুন, আমাদের বন্ধু হন, আমাদের কাজের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন। আর আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে যে আমার চেয়ে অনেক ভালো কাজ করে অনেক মানুষ, তার থেকে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ।